বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে হঠাৎ করেই তেলের সরবরাহ 20% কমে গেছে। পেট্রোল পাম্পের লাইন মাইলের পর মাইল লম্বা হচ্ছে, আর সুপার পাওয়ার দেশগুলো একে অপরের পায়ে ধরছে শুধু একটু জ্বালানির জন্য। হ্যাঁ, ইরান বর্তমানে এমন এক ফুল ফিদাই মোডে চলে গেছে যেখানে তারা পরিষ্কার বার্তা দিচ্ছে, যদি আমরা ডুবি তবে গোটা বিশ্বকেও সাথে নিয়ে ডুবব। মধ্যপ্রাচ্যের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আজ আগুনের গোলক। গালফ রিলিজিয়নের টোটাল এনার্জি ব্লক করে দেওয়া হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি ড্রোন হামলা পুরো বিশ্বের অর্থনীতিকে তাসের ঘরের মতো কাঁপিয়ে দিচ্ছে। আমি সুশোভন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভিডিওর শুরুতে জানিয়ে রাখি, আজকের আলোচনার প্রতিটি তথ্যের রেফারেন্স এবং নিউজ লিঙ্কস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিশ্বের মানচিত্রে যদি আপনি তাকান তবে দেখবেন পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ এর প্রবেশদ্বার হল স্ট্রেট অফ হরমুজ। ইরান গত কয়েকদিন আগেই হুমকি দিয়েছিল যে তারা এই পথ বন্ধ করে দেবে, কিন্তু সবার মনে একটা আশার আলো ছিল প্ল্যান বি হিসেবে। সংযুক্ত আরব আমিরাতের কাছে একটি বিকল্প পথ ছিল, ফুজাইরা পোর্ট। এই পোর্টটি সরাসরি ওমান উপসাগরের সাথে যুক্ত এবং হরমুজ প্রণালীকে বাইপাস করে তেল পাঠানোর একটিমাত্র ভরসা। কিন্তু আজ সেই আশার প্রদীপও নিভে গেছে। ইরানের ড্রোন হামলায় ফুজাইরা পোর্টের অয়েল ডিপোগুলো আজ ধ্বংসস্তূপ। এর ফলে ইউএইর এই পাইপলাইনটি বন্ধ হয়ে গেছে, যা দিয়ে তারা প্রতিদিন প্রায় 1.8 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত। ভাবুন একবার, গ্লোবাল এনার্জি সাপ্লাই চেনের যে ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার কথা ছিল, সেখানে আজ ক্লট লেগে গেছে। শুধু ইউএই নয়, ওমানের ডুকম পোর্টেও হামলা করা হয়েছে। এই বন্দরটি আমেরিকার নৌবাহিনীর জন্য রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্ট হিসেবে কাজ করত। ইরান খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই যুদ্ধে কেউ নিরাপদ নয়। তেলতেও কেবল একটি অংশ। আসল সংকট ঘনীভূত হচ্ছে এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস নিয়ে। কাতার হলো বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ, কিন্তু ইরানের এই ডিরেক্ট অ্যাটাক এবং ড্রোনের দাপটে কাতার তাদের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়েছে। রাস লাফান এবং মিসাইদের মতো ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলোতে ড্রোন স্ট্রাইক হওয়ার পর কাতারের এনার্জি সেক্টর এখন স্তব্ধ। বিশ্বের 20% এলএনজি এই একটি জায়গা থেকে আসত। আজ ইউরোপ থেকে এশিয়া, প্রতিটি দেশের রান্নাঘর থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত এই সংকটের আঁচ টের পাচ্ছে। এই এনার্জি ক্রাইসিস কেবল বর্তমানের ঘটনা নয়, এর শিকড় লুকিয়ে আছে কয়েক দশক ধরে চলা ইরান আমেরিকার দ্বন্দ্বে। ডোনাল্ড ট্রাম্পের যে ম্যাক্সিমাম প্রেশার পলিসি বা ইরানকে কোণঠাসা করার চেষ্টা, আজ ইরান তার পাল্টা হিসেবে দিচ্ছে এই এনার্জি ব্লকেটের মাধ্যমে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এই মুহূর্তে প্রতি ব্যারেল $85 ছাড়িয়ে গেছে এবং অ্যানালিস্টদের মতে এটি খুব শীঘ্রই সেঞ্চুরি বা $100 গণ্ডি পেরিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের এই বর্তমান পরিস্থিতিকে যদি এক কথায় বর্ণনা করতে হয় তবে সেটা হবে জিওপলিটিক্যাল আইরনি বা ভূরাজনৈতিক পরিহাস। যে ইইউ গত কয়েক বছর ধরে ব্রাসেলসে বসে রাশিয়ার উপর একের পর ইকোনমিক স্যাংশনের পাহাড় তৈরি করেছে, আজ তাদের এই দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, দেখবেন এই ইউরোপীয় নেতারাই একসময় দাবি করেছিল যে রাশিয়ার থেকে তেল কেনা মানে পুতিনের ওয়ার মেশিনকে ফান্ডিং করা। কিন্তু আজ যখন মিডল ইস্ট থেকে তেলের যোগান বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই নীতি নৈতিকতার বুলি আর শোনা যাচ্ছে না। আজ তারা নিজের দেশের জনগণকে ঠান্ডা থেকে বাঁচাতে এবং থমকে যাওয়া কলকারখানা সচল রাখতে সেই রাশিয়ান অয়েলের জন্যই কার্যত ভিক্ষা করছে। এখানে সবথেকে বড় থিয়েটার চলছে ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে। যে জেলেনস্কিকে ইউরোপ গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরেছিল, আজ সেই জেলেনস্কির কাছেই ইইউ নেতারা আক্ষরিক অর্থে বেগ অ্যান্ড আর্জ করছে যাতে ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া ড্রুজবা পাইপলাইনের সাউদার্ন ব্রাঞ্চটি পুনরায় চালু করা হয়। মনে রাখবেন, এই দ্রুজবা শব্দটির অর্থ হলো বন্ধুত্ব, কিন্তু বর্তমানে এই পাইপলাইনটি হয়ে দাঁড়িয়েছে এক বিশাল ব্ল্যাকমেলিং টুল। ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার হাউসগুলো এখন জেলেনস্কিকে বোঝাচ্ছে, দেখুন, পরিস্থিতি বুঝুন, আমাদের দেশে এনার্জির দাঙ্গা লেগে যাবে, দয়া করে পাইপলাইনটা খুলে দিন। কিন্তু এইখানে টুইস্টটা আরও গভীর। জেলেনস্কি খুব সচেতনভাবে এই পরিস্থিতিকে একটি স্ট্র্যাটেজিক লিভারেজ হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন দাবি করছে যে রাশিয়ার সাম্প্রতিক এয়ার স্ট্রাইকে তাদের পাম্পিং স্টেশন এবং স্টোরেজ ট্যাঙ্কগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো রিপেয়ার করা এই মুহূর্তে অসম্ভব।
কিন্তু কূটনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। অনেক অ্যানালিস্ট মনে করছে জেলেনস্কি আসলে ইউরোপকে এটা বোঝাতে চাইছেন যে তোমরা যদি আমাদের আরও অত্যাধুনিক অস্ত্র না দাও তবে তোমাদের ঘরেও হিটিং সিস্টেম চলবে না। ইউরোপ এখন এতটাই মরিয়া এবং সন্দিহান যে তারা হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার টেকনিক্যাল ইন্সপেক্টরদের পাঠাতে চাইছে ইউক্রেনের মাটিতে। তাদের মূল উদ্দেশ্য হলো এটা খতিয়ে দেখা যে আদৌ কি পাইপলাইন ধ্বংস হয়েছে নাকি জেলেনস্কি স্রেফ মিথ্যে অজুহাত দিয়ে ইউরোপের টুটি চেপে ধরেছেন। এটি একটি অভাবনীয় দৃশ্য। যে ইইউ এবং ইউক্রেন কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছিল, আজ সেই ইউরোপীয় ইউনিয়নের ইন্সপেক্টররা ইউক্রেনকে অবিশ্বাস করে তাদের ড্যামেজ রিপোর্ট চেক করতে যাচ্ছে। আসলে ইউরোপ আজ এক কঠিন বাস্তব বা হার্ড রিয়েলিটির সম্মুখীন। তারা বুঝতে পারছে যে আমেরিকান এলএনজি দিয়ে তাদের বিশাল চাহিদা মেটানো সম্ভব নয়, বিশেষ করে যখন গালফ রিলিজিয়ন জ্বলছে। পেটে খিদে থাকলে এবং হাড় কাঁপানো ঠান্ডায় ঘরে থাকার ব্যবস্থা না থাকলে মানুষ যেমন তার আদর্শ বিসর্জন দেয়, ইউরোপের দেশগুলোর অবস্থাও আজ ঠিক তাই। তাদের তথাকথিত মোরাল হাই গ্রাউন্ড বা নৈতিক শ্রেষ্ঠত্ব আজ রাশিয়ার সস্তা তেলের কাছে নতি স্বীকার করছে। তারা বুঝতে পারছে যে রাশিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার যে হঠকারী সিদ্ধান্ত তারা নিয়েছিল, তার মাসুল এখন সাধারণ ইউরোপীয় নাগরিকদের দিতে হচ্ছে। ইউরোপের এই যে ভণ্ডামি, একদিকে রাশিয়ার নিন্দা করা আর অন্যদিকে পর্দার আড়ালে সেই রাশিয়ার তেলের জন্যই হাহাকার করা, এটিই হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক প্রহসন। বন্ধুরা, এই টালমাটাল বিশ্ব পরিস্থিতির মাঝে ভারতের জন্য যে সংবাদটি সবচেয়ে স্বস্তির তা হলো ক্রেমলিন বা রাশিয়ার সরাসরি বার্তা। যখন পশ্চিম এশিয়া বা মিডল ইস্ট আগুনের গোলাকায় পরিণত হয়েছে, যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই রাশিয়া ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার তরফ থেকে ভারতকে খুব স্পষ্ট করে জানানো হয়েছে যে আপনাদের জ্বালানি চাহিদার ক্ষেত্রে যত বড়ই ঘাটতি তৈরি হোক না কেন, রাশিয়া তার শেষ বিন্দু দিয়ে ভারতের সেই শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত। এটি কেবল একটি বাণিজ্যিক অফার নয়, এটি হলো এক গভীর ভূরাজনৈতিক সমীকরণ। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি কিভাবে ওয়াশিংটন বা হোয়াইট হাউস থেকে দিল্লির ওপর পরোক্ষ চাপ বা ডিপ্লোম্যাটিক প্রেশার সৃষ্টি করা হয়েছে যাতে ভারত রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস না কেনে। পশ্চিমা মিডিয়া বারংবার আমাদের নৈতিকতা শিখিয়েছে, কিন্তু আজ পরিস্থিতি দেখুন। সেই আমেরিকা আজ ইরানের সাথে এক ভয়াবহ প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়েছে। আজ আমেরিকার নিজেরই জ্বালানি নীতি প্রশ্নের মুখে। ফলে ভারতকে শাসন করার বা উপদেশ দেওয়ার মতো সেই তথাকথিত মোরাল হাই গ্রাউন্ড আজ ওয়াশিংটনের হাতে আর নেই। সবচেয়ে বড় চমক হলো লোহিত সাগর বা রেড সিতে, যে জলপথ নিয়ে গত কয়েক মাস ধরে সারা বিশ্ব আতঙ্কিত ছিল, যেখানে হুতি বিদ্রোহীরা একের পর এক জাহাজ টার্গেট করছিল, সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার এলএনজি ক্যারিয়ার বা এলএনজি জাহাজগুলো অত্যন্ত দাপটের সাথে এগিয়ে চলেছে। মজার ব্যাপার হলো এই জাহাজগুলো কোনো রাগঢাক না করেই ঘোষণা করছে ডেস্টিনেশন ইন্ডিয়া। তারা সিগন্যাল দিয়ে বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে এই জ্বালানি ভারতের জন্য যাচ্ছে, আর যারা ভারতের বন্ধু তারা যেন এতে বাধা না দেয়। এটি ভারতের জন্য এক বিশাল ভূ রাজনৈতিক বিজয় বা জিওপলিটিক্যাল ভিক্টরি। ভারত আজ বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ কারো রক্তচক্ষুর কাছে বন্দী নয়। এখানে ডোনাল্ড ট্রাম্পের ফ্যাক্টরটি আমাদের বোঝা দরকার। একসময় ভয় ছিল যে ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো ভারতের উপর ট্যারিফ কার্ড বা কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন। চাপিয়েছেনও, কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর ট্রাম্পের সেই ক্ষমতার হ্রাস অনেকটা আলগা হয়েছে। ভারতের অর্থনীতি আজ এতটাই শক্তিশালী এবং ভারতের বাজার আমেরিকার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, কোনো মার্কিন প্রেসিডেন্টই চাইবেন না ভারতের সাথে সরাসরি ব্যবসায়িক যুদ্ধে জড়াতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা না বুঝে সেই যুদ্ধে জড়িয়েছেন, যদিও ভারতের দিক থেকে তেমন কোনো রিটেলিয়েট করা হয়নি। রাশিয়া ভারতের জন্য কেবল একটি বিকল্প জ্বালানি উৎস নয়, বরং এই সংকটের সময় তারা আমাদের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স পলিসি। আগে ভারত হয়তো কিছুটা রাগঢাক করে বা ডিসকাউন্টেড প্রাইসে লুকিয়ে রাশিয়ার তেল কিনত, কিন্তু আজ ভারত বুক ফুলিয়ে প্রকাশ্যে লেনদেন করছে। রাশিয়ার কাছেও ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং বিশ্বস্ত এনার্জি মার্কেট। রাশিয়ার এলএনজি যখন ভারতের বন্দরে এসে পৌঁছাচ্ছে, তখন সেটি কেবল গ্যাস নয়, বরং ভারতের কোটি কোটি মানুষের উন্নয়নের চাকা সচল রাখার গ্যারেন্টি নিয়ে আসছে। ভারতের এই এনার্জি কার্ড খেলা আজ বিশ্বের বাঘা বাঘা দেশগুলোকে ভাবিয়ে তুলেছে।
ভারত আজ কেবল গোলমাল দেখা দর্শক নয়, বরং এই এনার্জি ক্রাইসিসের মধ্যেও নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা রাখে। এটাই হলো নতুন ভারতের আসল রূপ। স্ট্রেট অফ হরমুজের এই 33 কিলোমিটার চওড়া জলপথ আজ বিশ্বের ভাগ্যের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি সত্যি দীর্ঘমেয়াদীভাবে এটি বন্ধ রাখতে পারে, তবে গ্লোবাল সিবোর্ন অয়েল ট্রেড, যা প্রতিদিন 20 থেকে 30 মিলিয়ন ব্যারেল, তা চিরতরে মুখ থুবড়ে পড়বে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যা রেড সিতে গিয়ে মিশেছে, তাও হুতিদের নিশানায় রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রতিটি বিকল্প পথ আজ ইনসিকিউর বা অনিরাপদ। ট্রেডাররা এখনও আশা করছেন যে কোনো দ্রুত সমাধান বা কুইক রিজলিউশন হবে, কিন্তু ইরান যেভাবে ডু অর ডাই মানসিকতা নিয়ে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে না তারা সহজে পিছু হটবে। বিশ্ব অর্থনীতি আজ এক ডোমিনো এফেক্টের সামনে দাঁড়িয়ে। একটি ছোট ড্রোন স্ট্রাইক থেকে শুরু হওয়া আগুন আজ গ্লোবাল স্টক মার্কেট এবং এনার্জি স্টককে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, বিশ্ব কি আর একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি পর্দার আড়ালে কোনো বড় ধরনের বোঝাপড়া হবে? ভারত কি এই সংকটের মধ্যেও রাশিয়ার হাত ধরে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ভূরাজনীতির এমন সব ইনডেপথ অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে। আমি সুশোভন, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।